আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ভাস্কো দা গামার সমাধিক্ষেত্রের সামনে। ওয়ার্ল্ড বিগেস্ট পারফিউম বটল। লম্বা যারা ডাচ যারা মারা যেত তাদেরকে ওইখানে ওই রকম বসে এই রকমভাবে রাখা হতো। দুটো দেওয়ালে মুরাল আছে, অসম্ভব সুন্দর। প্রায় 500 বছরের পুরনো, ছোট বিচ কিন্তু সুন্দর। ফোর্ট কোচি এলে ফিশিং নেট এর সাহায্যে মাছ ধরা দেখতে কিন্তু ভুলবেন না। এটা পাঁপড়, কাইন্ড অফ পাঁপড় লুচির মতো দেখতে। আমাদের কলকাতার মেট্রো কিন্তু আমার মনে হয় লেস এক্সপেন্সিভ রাদার দ্যান এই এর্নাকুলাম মেট্রো। I am also comrade. এর আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমি এর্নাকুলাম জাংশনে নেমে হোটেল চেক ইন করে অটো ধরে সোজা চলে এলাম এর্নাকুলাম হাইকোর্টের কাছে ওয়াটার মেট্রো ধরে কোচি যাবার জন্য। ওয়াটার মেট্রো নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে আগের পর্বে। এই পর্বে আমি দেখব ঐতিহাসিক জনপদ ফোর্ট কোচিকে। ফোর্ট কোচিতে কিন্তু অনেক কিছু দেখার আছে। আমি এখানে নেমেছি ওয়াটার মেট্রো করে, স্টেশনের জাস্ট বাইরে এলাম। লিফি আমার সঙ্গে দেখা হয়ে গেল, ও হচ্ছে এখানকার অটো ড্রাইভার, ঠিক আছে। খুব ভালো ছেলে, দারুণ, খুব ভালো ছেলে। ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে এখানে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আমি অবশ্যই আপনাদের দেখাবো। তবে সাইট সিনের রেটটা হচ্ছে সিজন টাইমে 600 অ্যান্ড অফ সিজনে কিন্তু 500। সঙ্গে থাকুন। শুরু হয়ে গেল আমার ফোর্ট কোচি ভ্রমণ। বেশ শহরের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল অটোটা। কিছুটা যাবার পর রাস্তাটা দেখি বাঁ দিকে ঢুকে গেল। আরও বেশ কিছুটা এগোনোর পর যেন পৌঁছে গেলাম 1000 বছর আগের কোনো এক জায়গায়। হঠাৎ এই বদল আপনার কিন্তু চোখে লাগবে। গাছপালায় ঘেরা এই অঞ্চলে চারিদিকে কেমন যেন পুরনো পুরনো গন্ধ। চোখের দেখার সাথে কোথায় যেন গন্ধেরও একটা সম্পর্ক রয়েছে। আমি এখন এসে পৌঁছেছি ভাস্কো দা গামা সমাধিক্ষেত্রের সামনে। সঙ্গে রয়েছে প্রায় 1000 বছরের পুরনো ভারতের প্রথম চার্চ, সেন্ট ফ্রান্সিস চার্চ। ছোটবেলায় ইতিহাস কিংবা ভূগোলে মনে পড়ছে না একটা প্রশ্ন খুব আসতো, ভারতবর্ষ প্রথম কে আবিষ্কার করেন? চোখ কান বুঝে লিখে দিতাম ভাস্কো দা গামা। ছোটোবেলায় মনের মধ্যে ঢুকে গেছে ভাস্কো দা গামা। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ভাস্কো দা গামার সমাধিক্ষেত্রের সামনে। আমার এই লেফট সাইডেই রয়েছে ভাস্কো দা গামার সমাধিক্ষেত্র, আর তার ঠিক এই দিকেই ডান দিকেই রয়েছে সেন্ট ফ্রান্সিস চার্চ। এইটা হচ্ছে এই এলাকার সবথেকে পুরনো চার্চ। শুধু বলা যায় না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এটা পুরনো চার্চ। একটা কথা, একটা হিস্ট্রি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। সেটা হচ্ছে 1400 শতাব্দীতে পেরিয়ারে একটা বিশাল ফ্লাড হয়। আর সেই ফ্লাডের জন্যই, প্রাকৃতিক কারণের জন্য কিন্তু এই ফোর্ট কোচির জন্ম হয়, বা এই যে খাঁড়িগুলোর জন্ম হয়। তারপর থেকেই ফোর্ট কোচির গুরুত্ব কিন্তু বাড়তে থাকে। সেই সময় 1498-তে ভাস্কো দা গামা এই প্রথম এখানে পা রাখেন। এবং এখানে তো জানেন যে মশলার জন্য এই এলাকাটা বিখ্যাত, সেই মশলা বাণিজ্যের পারপাসে। এবং 1525 খ্রিস্টাব্দে তার দেহাবসান হয়, মারা যান। এবং তার পুত্র এই সমাধিক্ষেত্রটা তৈরি করে। এই রকমই লেখা রয়েছে সামনে যে বোর্ডটা, সেটাই দেখলাম। এরকম নানা ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। একটা সরু মতন রাস্তা, তার যে এত মাহাত্ম্য আগে বোঝা যায়নি। সেন্ট ফ্রান্সিস চার্চ দেখে অটো চলল ডাচ সিমেট্রির দিকে। পাথিকতায় বলতে গেলে ডাচদের কবরখানা। একটা ছোটোখাটো ফুটবল গ্রাউন্ডের মতন মাঠ, সেখানে শোয়ানো বসানো বিভিন্ন অবস্থায় লোকেদের কবর দেওয়া হয়েছে। আর কবরের গায়ে লেখা রয়েছে অনেক কিছু। তাদের মধ্যে কিছু পড়া যাচ্ছে, আবার কালের নিয়মে কিছু নষ্টও হয়ে গেছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে।
পর্তুগিজরা যখন ভারতবর্ষে এসেছে তখন শাসন করেছে ভারতবর্ষে, এবং ভারতবর্ষে এসে তারা মারাও গেছে। সেই জায়গাটা ফোর্ট কোচি মারা যাবার পর কবরস্থান হচ্ছে এইটা, সিমেট্রি বলা হয় এই জায়গাটায়। এইখানে বিভিন্ন আমাদের ভেতরে ঢোকার পারমিশন নেই যদিও, কারণ গেটে তালা চাবি দেওয়া রয়েছে। ডাচ সিমেট্রি লেখা রয়েছে এই নিচটাতে দেখতে পাচ্ছেন। তা আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেখানেই। আর একটা জিনিস আপনাদের ইনফরমেশান দিয়ে রাখি, একটা ওখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা লম্বা করে একটা রয়েছে, সিমেট্রি রয়েছে, এই যে লম্বা দাঁড়িয়ে রয়েছে। লম্বা যারা ডাচ যারা মারা যেত তাদেরকে ওইখানে ওই রকম বসে এই রকমভাবে রাখা হতো, আর যারা একটু হাইটে শর্ট থাকতো তাদের চিৎ করে যেরকম সমাধি দেওয়া হয় সেরকমভাবে সমাধি দেওয়া হতো। এটা ইনফরমেশনটা গ্যাদার করলাম এখানে ঘুরতে এসে। সঙ্গে থাকুন। ডাচ সিমেট্রির ঠিক পেছনেই রয়েছে গান্ধী বিচ। অটো এসে দাঁড় করিয়ে দিল সেখানে। আমি এখন রয়েছি মহাত্মা গান্ধী বিচ বা ফোর্ট কোচি বিচের সামনে। ছোট বিচ কিন্তু সুন্দর, ছোট্ট হলেও সুন্দর। এই যে সেন্ট ফ্রান্সিস চার্চ কিংবা ডাচ সিমেট্রি, তার ঠিক কাছেই রয়েছে কিন্তু এই বিচ। বেসিক্যালি বলতে গেলে ডাচ সিমেট্রির ঠিক পেছনেই এই বিচ। যে কোনো ধরনের খাঁড়ি মাছ ধরার জন্য আদর্শ। ফোর্ট কোচি বা বাদ যায় কেন? কিন্তু ফোর্ট কোচির মাছ ধরার স্টাইল একটু আলাদা। এরা ইউজ করে চাইনিজ ফিশিং নেট, এক অদ্ভুত মাছ ধরার পদ্ধতি। আমার পেছনে রয়েছে ফিশিং নেট, একটা ট্যাটচা করে 5-7টা শাল কাঠ বাঁধা রয়েছে, এবং সেইখানে কিন্তু জাল লাগানো রয়েছে। জালটা এরকম ওভাল শেপে রয়েছে যাতে জলের মধ্যে ডুবে যায় এবং জল থেকে তুলতে সুবিধা হয়। আর ওইখানের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা কপিকল স্টাইলের রয়েছে, মানে একটা তেরছা মতন একটা দেখতে পাচ্ছেন, দুটো উপর দিকে উঠে গেছে। ওর সাথে অসংখ্য পাথর বাঁধা কিন্তু দড়ি, মানে দড়িতে পাথর বাঁধা রয়েছে। পাথর মানে ওগুলো বোল্ডার। আর আমার এই দিকটাতে একটা মেশিন আছে, সেই মেশিনের দ্বারা কিন্তু পাথরগুলোকে ওই দড়িটাকে টানা হয় যখন এই মাছ ধরার এটা সমেত কপিকলটা আস্তে 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 নিচের দিকে নেমে আসে এবং জালটাও ওপর দিকে উঠে আসে, এবং জালটা যখন তলায় পড়ে থাকে সেই সময় ওখানে যে মাছগুলো জমা হয় বা মাছগুলো আসে সেগুলো জালের মধ্যে দিয়ে উঠে চলে আসে। এটাই হচ্ছে চাইনিজ ফিশিং নেট বা চীনাপালা। সঙ্গে থাকুন। বকেরা পেট ভরে মাছ খেয়ে জালের ওপর রোদ পোয়াচ্ছে, অথচ আমার পেট এখন পুরোটাই ফাঁকা। সত্যি কথা বলতে কি, সারাদিন বিশেষ কিছুই পেটে ঢোকেনি। লিফিকে বললাম, ঠিকঠাক দেখে একটা রেস্টুরেন্টে নিয়ে চলো তো, যেখানে পিওর কেরালিয়ান খাবার পাওয়া যায়। আজ 23 তারিখ, 23 ডিসেম্বর। বিশ্বাস করুন সকাল থেকে কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি। এখন বাজে 12টা 34। ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথেই নিয়ে নিচ্ছি, হালকা করে খাবার, বেশি খেলে কাজ করতে অসুবিধা হবে। এই যে রেস্টুরেন্টে ঢুকেছি না, এইখানে যে কোনো রেস্টুরেন্টে আমাদের ওখানে যেমন মানে ঠান্ডা খাবার জল দেয়, এখানে গরম খাবার জল। কেনটা, মানে এর উত্তরটা কি, কেন দেয় সেটা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গরম খাবার জল রেস্টুরেন্টে ঢুকতেই যথেষ্ট গরম। কি কি আছে একটুখানি বলে দাও। ভেজ স্যুপ, মটন স্যুপ, ভেজ স্যুপ, পায়সম। রেস্টুরেন্টের বয়ের সাথে বাংলায় কথা বলছি শুনে কিন্তু অবাক হবেন না, কারণ এখানে প্রচুর রেস্টুরেন্টে দেখেছি বাঙালিরা কাজ করে। এত কিছু খাবার একসাথে, সাউথ ইন্ডিয়ান ডিশ বা এটা কেরালিয়ান ডিশও বলা যেতে পারে। নামগুলো আপনারা শুনে নিয়েছেন, আমি কিন্তু এত নাম বলতে পারবো না। আমি পাতিভাবে যেগুলো বলতে পারি, এটা হচ্ছে ওলের ডালনা, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে নারকোল, এটা কাইন্ড অফ সাম্বার, এটা হচ্ছে পেঁয়াজি, পাতি যে পেঁয়াজি হয় সেই পেঁয়াজি, এটা পনির,
মিক্সড পনির, এরা তো দই দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা ভেজিটেবল দিয়ে স্যুপ, ভেজ, কিন্তু এই রেস্টুরেন্টটা পুরোটাই ভেজ, বলতে ভুলে গেছি। আর একটা সুইট ডিশ, মিষ্টি মিষ্টি কিছু একটা, বুঝতে পারলাম না, সরি। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে একটা পরোটা, এটা পাঁপড়, কাইন্ড অফ পাঁপড় লুচির মতন দেখতে। বাটিগুলো কিন্তু বড্ড ছোট, একটা অনুযোগের জায়গা আছে, সবেতে কিন্তু নারকেলের একটা ফ্লেভার আছে, সব জায়গাতে আছে। আর বাঁধাকপি বলুন বা টেস্টফুল, নো ডাউট, খেতে খুব টেস্ট। এটা দেখি, সবাই দিন নারকেল। ওলটা খুব ভালো করেছে। স্যুপটা খুব সুন্দর, দারুণ। শাক পাতা খেতে কৌস্তবের বেচাই অরুচি, সেজন্যও বাটার ধোসা নিয়েছিল। এখানে যে দুটো রাইস দেখালাম, একটা হচ্ছে কেরালিয়ান রাইস, এটা হচ্ছে কেরালিয়ান রাইস, 70 থেকে 80 টাকা। আর এইটা আমরা যে ভাতটা খাই সেই নর্মাল ভাত। খাওয়া দাওয়ার পরে আবার ঘোরাঘুরির পর্ব শুরু। মাপাঞ্চেরি প্যালেস বা ডাচ প্যালেস 1545 খ্রিস্টাব্দের আশেপাশে পর্তুগিজরা এটি তৈরি করেন এবং সেই সময় কোচিনের রাজাকে উপহার স্বরূপ প্রদান করেন। সম্ভাব্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মধ্যে এই জায়গাটা পড়ে। এই প্যালেস এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এর ভেতরে কেরালিয়ান মুরালের কাজ অনবদ্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডাচ প্যালেসের সামনে। এই ডাচ প্যালেস কিন্তু শুক্রবার বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু আপনি এটার ভেতরে ঢুকতে পারবেন। এন্ট্রি টিকিট হচ্ছে 5 টাকা। এর ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, কিন্তু আমি যেগুলো দেখলাম সেটা আপনাদের সামনে ছোট করে বলে দিই। এর ভেতরে একটা মুরাল আছে, দুটো দেওয়ালে মুরাল আছে, অসম্ভব সুন্দর। মানে সেখানে রাম রাবণের যুদ্ধ, তারপরে কি করে মেঘনাথকে লক্ষণ বধ করছে সেই সব, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সমস্ত রামায়ণের সিন ওখানে রয়েছে। এছাড়াও ঢুকতে গিয়ে ওপর দিকটা একটু তাকাবেন, ওপর দিকটা দারুণ, মানে বিভিন্ন রকম ডিজাইন যে পুরনো আমলের সেগুলো, এবং ওয়েল মেনটেন। এছাড়াও ব্রিটিশের যুগে কিংবা ডাচেদের সময় কিংবা রাজাদের সময় কীরকম তারা অস্ত্র ব্যবহার করতো, তাদের সাল কত, ইত্যাদি ইত্যাদি সমস্ত ইতিহাস ওখানে দেওয়া রয়েছে। আমি এখন রয়েছি কিন্তু জিউ টাউন বা জিউ যে রোড আছে, জিউস রোড, সেই রোডে। অটো থেকেই অটো যেখানে আপনাকে নামিয়ে দেবে ওখান থেকে পায়ে হেঁটে চলে আসতে পারেন, বা এটাও কিন্তু রেসপেক্টিভ অটো স্ট্যান্ড বলতে পারেন। এখানে অনেক ধরনের স্পাইস মার্কেট আছে এবং অ্যান্টিক যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার শোরুম বলতে পারেন বা দোকান আছে। বলতে পারেন আমি এখন আগরবাতির ফ্যাক্টরিতে। তা এত ঝিকবিক আলো জ্বলছে, আগরবাতির ফ্যাক্টরি এরকম আবার হয় নাকি? হয়তো, এটা আপনি আসলে দেখতে পাবেন ফোর্ট কোচিতে, আমি যেখানে রয়েছি জিউস রোডে সেখানে। তা এখানে সামনেই রয়েছে ওয়ার্ল্ড বিগেস্ট ন্যাচারাল হ্যান্ডমেড ইনসেন্স স্টিক। এই যে সামনে এটা পুরোটা লম্বা হচ্ছে 69 ফিট অ্যান্ড ওয়েট হচ্ছে 412 কেজি ওয়েট। এছাড়াও এখানে অনেকগুলো ইনসেন্স রয়েছে, যেমন রোজ পেটাল রয়েছে, তারপরে হোয়াইট গাম ড্যামার, বিভিন্ন রকম হোয়াইট সেজ ইত্যাদি ইত্যাদি। এখানে রোজ পেটাল, অরেঞ্জ অ্যাপ পুরনো, এগুলো এই যে আগার উড, এটা হচ্ছে সবচেয়ে দামি। এগুলো 20 বছর আগের জিনিস থেকে তৈরি, মানে 20 বছর আগের আর কি উড যাকে বলে। এছাড়া এখানে বিভিন্ন রকম
ইনসেন্স স্টিকের, হ্যান্ডমেড ইনসেন্স স্টিকের যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো রয়েছে, সবকটার নাম আমি জানি না, তবে এটা দেখে মনে হচ্ছে আমার ধুনো, এটা খুব সম্ভবত ধুনো এই জাতীয় কিছু। আর একটা জিনিস দেখায় যেটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট পারফিউম বটল। এইটা হচ্ছে সব থেকে বড় পারফিউম বটল। এখানে 3600 লিটার পারফিউম আছে, 3600 লিটার্স পারফিউম, অ্যান্ড বটল হাইট ইজ 10 ফিট। এবারে এদিকটায় আসছি, এইটা 1958-এ পাতন প্রক্রিয়ায় যেরকমভাবে ইনসেন্স বানানো হতো সেইটা এখানে দেখানো হয়েছে। অবশ্যই এখন আর এরকমভাবে হয় না। এছাড়াও বিভিন্ন রয়েছে, এগুলো হচ্ছে বেসিক্যালি কিন্তু এদের কি বলবো, ম্যানুফ্যাকচারিং হচ্ছে পাবলিককে দেখানোর জন্য, প্রমোশনের জন্য। বাইরে কিন্তু শোরুমটা বাইরে রয়েছে। আমি আমাদের কলকাতার দুর্গাপুজো উদ্যোক্তাদের একটা রিকোয়েস্ট করব, যদি এই রকম ইনসেন্স স্টিক দিয়ে আপনারা যদি কোনো প্যান্ডেল বানান, আমার মনে হয় ফার্স্ট প্রাইজ অনিবার্য আপনাদের ভাগ্যে। কারণ এত সুন্দর গন্ধ, ওপরগুলো দেখছেন সব কিন্তু ইনসেন্স স্টিক দিয়ে, যেগুলো আলো রয়েছে ছেড়ে দিন, এগুলো সব ইনসেন্স স্টিক দিয়ে বানানো, এবং সামনে ওখানে বড় বটল রয়েছে দুর্গার পজিশানে। আর বাকি সব আপনারা যদি এখানে ঘুরে গিয়ে জিনিসটা ওখানে তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু নো ডাউট একটা শিল্পকর্ম সত্যিই সাপোর্ট করা হবে। এটা হলো মাতাঞ্চেরি সিনাগগ। সিনাগগ মানে হচ্ছে জিউস যারা পিপল আছে তাদের উপাসনাস্থল, এখানেই হয়। এটা 1568-এ এই জায়গাটা তৈরি করা হয়, আর দেখে মনে হচ্ছেও কিন্তু বেশ পুরনো, তবে মেনটেন হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সান্তা ক্রুজ ক্যাথিড্রাল ব্যাসিলিকার সামনে। এইটা কিন্তু খুব পুরনো চার্চ, প্রায় 500 বছরের পুরনো। ভারতবর্ষে যে 34 বা 34টা ব্যাসিলিকা চার্চ আছে, এটা তাদের মধ্যে অন্যতম। इधर से स्टार्ट करो। हाँ। ओल्ड जनरेशन पुलिस स्टार्ट कर दूंगा उधर में। अच्छा, उधर में अंदर में घुमा की इधर ये में आ गया। न्यू जनरेशन ये पुलिस। दिस जनरेशन पुलिस आ गया। আচ্ছা, जाओ। ইনি হচ্ছেন সেই সময়কার পুলিশের বডি, মানে রাজার বডিগার্ড, সেই পুলিশ। আর ইনি হচ্ছেন পুলিশ মেন অফ ট্রাভাঙ্কর কিং। সেই সময়কার অস্ত্রশস্ত্র সমস্ত কিছু রয়েছে। আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হলো, খাঁকি হয়ে গেল, দেখতে পেলেন। কেরালা পুলিশ হেড কনস্টেবল 1970-তে, পুলিশ কনস্টেবলের ড্রেস। আমাদের অটো ড্রাইভার লিভির পাড়া বলতে পারেন এই এলাকাটা। ও সেসব জায়গা আমাদের ঘুরিয়ে দেখাতে লাগলো। শেষে নিয়ে এলো ওদের ক্লাবের কাছে। বর্ষশেষে সেখানে উৎসবের আয়োজন তুঙ্গে। সব শেষে লিফি যে কথাটা বলল, সেটা শুনে চমকে উঠলাম। I am also comrade. ফোর্ট কোচি ঘুরে 6 টাকার লঞ্চে চেপে চলে এলাম এর্নাকুলাম। এবার ঘুরে দেখব এর্নাকুলাম শহরটাকে। চায়ের দোকান দেখে মনে পড়ল সকালবেলা থেকে যে চাটাই খাওয়া হয়নি। একটু বেশি মিষ্টি। এর্নাকুলাম বোট জেটি ঘাট থেকে আমরা এখন যাচ্ছি মহারাজা কলেজ যে মেট্রো স্টেশন আছে সেখানে। সেখান থেকে যাব মেট্রো ধরে লুলু মল। এটাই হচ্ছে আমাদের এখন প্রোগ্রাম। তো যাই হোক, মেট্রো এই অটো ধরে নিলাম, মোটামুটি 7-8 মিনিটের রাস্তা, 50 টাকা। এখানে অটো ভাড়াটা কিন্তু একটু বেশিই নিচ্ছে।
আমাদের কলকাতায় মেট্রো স্টেশনের এন্ট্রান্সটা যেরকম ঝকঝকে, এটা সেরকম নয়, কিছুটা ম্যাড়ম্যাড়ে গোছের, কিন্তু ভেতরে বাকি সব ব্যবস্থা একই। মহারাজা মেট্রো স্টেশন থেকে আমরা যাচ্ছি এখন ইডাপল্লিতে। ইডাপল্লি মেট্রো স্টেশনে টিকিট হচ্ছে 30-60 টাকা, এক একজনটা 30 টাকা করে। আমরা উঠবো এখন ইডাপল্লিতে, সেখান থেকে যাব লুলু মল। এটাই হচ্ছে মহারাজা মেট্রো স্টেশন। অন্যান্য যেরকম মেট্রো স্টেশন হয় একই রকম দেখতে, মাথায় শেড আছে আর তলায় ইয়েলো লাইন। তার ওপারে কেউ যদি পা দেয় সঙ্গে সঙ্গে ট্যাঁ ট্যাঁ করে আওয়াজ হবে। চলে এলো মেট্রো, দরজা খুলে গেল, উঠে গেলাম ভেতরে। সিট থাকলেও দাঁড়িয়ে রইলাম, কারণ দরজার বাইরের সিনসিনারির ভিডিও করতে হবে যে। অন্যান্য ভারতবর্ষের শহরে যেরকম মেট্রো আছে, এই এর্নাকুলামেরও সেম মেট্রো। এর্নাকুলাম মেন সিটিতে অবশ্য মেট্রো আছে, কোনো যে দ্বীপগুলো রয়েছে সেখানে মেট্রো নেই, সেখানে জলপথই ভরসা। যাই হোক, তা আমরা আমরা উঠেছি যেটা, সেটা হচ্ছে মহারাজা কলেজ থেকে। মহারাজা কলেজ থেকে ইডাপল্লি, এটা হচ্ছে 7 নম্বর স্টেশন। লোকজন ভালোই মেট্রো এখানে চলে, তবে আমাদের কলকাতার মেট্রো কিন্তু আমার মনে হয় লেস এক্সপেন্সিভ রাদার দ্যান এই এর্নাকুলাম মেট্রো। এডাপল্লিতে নেমে পড়েছি, আর এদিকটাই হচ্ছে লুলু মল। এডাপল্লি মেট্রো স্টেশনের সাথে লুলু মলের একটা এন্ট্রান্স সরাসরিভাবে যুক্ত, তবে মলে ঢোকার মুখে নাকি ভিডিও করা যাবে না। वीडियो अलाउ नहीं है? हाँ, तो क्या करो, अंदर घुसा दूँ क्या? ഓക്കെ, ഇവിടെ ഞാൻ കൊച്ചി എന്ന് പറയുമ്പോൾ ഒരു കറക്റ്റ് സ്ഥലവും ലൊക്കേഷൻ മാപ്പും ഒക്കെ പറഞ്ഞില്ല. സോ സോറി, എനിക്ക് അധികം സ്ഥലങ്ങൾ അറിയാം। এই লুলু মলে কেন এলাম সেটা আপনাদের একটু বলে দিই। প্রথমত, কোচি মেট্রোতে চাপা হবে। দ্বিতীয়ত, একটা মলে এলে এখানকার লোকজন, তার আচার ব্যবহার কিংবা খাওয়া দাওয়া সম্পর্কে কিছুটা হলেও পরিচয় পাওয়া যাবে। আর 3 নম্বর হচ্ছে ভীষণ টায়ার্ড, একটু চিকেন খাওয়ার ইচ্ছে হচ্ছিল। ভারতের বহু জায়গায় লুলু মল আছে। এটা হলো কোচির এড়াপল্লি মেট্রো স্টেশনের পাশে কিংবা কোচি ম্যারিয়ট হোটেল সংলগ্ন বলতে পারেন। কেরলের ত্রিবান্দমে লুলু মল সম্পর্কে একটা আস্ত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সেটা ছিল ভারতবর্ষের সবচেয়ে বড় মল, তবে এই মলটা মোটামুটি। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো সময় আপনি চলে আসতে পারেন এর্নাকুলামে। এর্নাকুলাম জাংশন কিংবা কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেবে, সেখান থেকে চলে আসতে পারেন হোটেলে। তবে আমি ছিলাম এর্নাকুলাম স্টেশন থেকে 3 মিনিটের দূরত্বে হোটেল এক্সিলেন্সিতে। হোটেলের নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়া এই জায়গাতে সিজন টাইমে হোটেল রেট একটু বেশি, তবে অফ সিজনে রিজনেবল রেটে আপনি হোটেল পেয়ে যাবেন। সারাদিন হাঁটাহাঁটি ঘোরাঘুরি শেষে এবারে যাচ্ছি হোটেলের পথে। এখন বাজে ঘড়িতে আমার 7:51, প্রায় 8টা বাজতে চললো। কেমন লাগলো এই এর্নাকুলাম সিটি ট্যুর অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা তো প্রেস করবেনই। আর সাথে আর একটা কথা বলে রাখি, যদি জয়েন্ট বাটনটা প্রেস করেন তাহলে কিন্তু অনেক পার্কসের সুবিধে পাবেন। এছাড়াও পেতে পারেন সরাসরি আমার সাথে কথা বলার সুযোগ। পরের পর্বের জন্য ওয়েট করুন। আসছি নতুন জায়গা নিয়ে, নতুন ইনফরমেশান নিয়ে। আজ এটুকুই, ধন্যবাদ। পরের পর্বে আপনাদের নিয়ে যাব কেরলের দার্জিলিং, মুন্নারে। পুরো মুন্নারটা তো ঘুরে দেখবই, তার সাথে সেখানে খাওয়া দাওয়া থাকা। এছাড়াও থাকছে একটা অপূর্ব জলপ্রপাত, আথেরাপল্লি জলপ্রপাত। সঙ্গে থাকবেন কিন্তু।